আমি খবর পেলাম যে এখানে আপনার বাড়িতে আজকে নাকি মোহাম্মদ সেলিম আসছে আপনার সাথে দেখা করতে, তো কি কারণে আসছে? এসে ফেসে গেছে। প্রথম থেকেই সংখ্যালঘু মুসলমানদের ব্যাপারে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো এই মুহূর্তে আমি আছি ফুলফল শরীফে ইব্রাহিম চাচানের বাড়িতে। তো খবর পেলাম যে এখানে নাকি আজকে মোহাম্মদ সেলিম তিনি আসছেন। তো কি কারণে আসছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমার সামনে তুলে ধরবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম। জি, আমি খবর পেলাম যে এখানে আপনার বাড়িতে আজকে নাকি মোহাম্মদ সেলিম আসছে আপনার সাথে দেখা করতে, তো কি কারণে আসছে? ফুটফল শরীফে সবাই আসে, এমন কোনো নতুন কোনো ব্যাপার নেই। তিনি আসবেন ফুটফল পীর সাহেব ধর্মগুরু হিসাবে দেখা সাক্ষাতে করতে আসছেন, একটু আলাপ পরিচয় করে করার জন্যই আসছেন। যখন খুঁজি তখন তো মানে আসেনি। খালি মোহাম্মদ সেলিম কেন, আরও বড় বড় নেতারা সবসময় হামেশায় আসতে যাচ্ছে। হ্যাঁ, পীর সাহেব বাড়ি আসতে পারে, সব ধর্মগুরু হিসেবে সবাই আসতে পারে, সবাই যেতে পারে, আসা যাওয়া করতে হয়, কোনো অসুবিধা নেই। এই কারণে এসছি একটু আলাপ পরিচয়ের জন্য আসছেন। এই যে দেখতে পাচ্ছ মোহাম্মদ সেলিম তিনি কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে পিজ্জাতে ইব্রাহিম সিদ্দিকী হুজুরের বাড়িতে। ঠিক আছে, এখানে টাইমটা আপনার আছে 4টেই না তিনটে চাই তিনটেই ওরা শুরু করবে, তারপরে একজন দিন করবে, আচ্ছা তো যেটা বলেছে ওখান থেকে আর ফিরে গরুর গাছে বেরিয়ে গেছে 5টা। তারা এক কাজ করে এখন একটু ফোনটা বলে দাও না যে এসে গেছে, বলে দেবে। আপনি নদী যাবেন? আজকে যাবো আমি নদীয়া, টাউন থেকে। মোহাম্মদ সেলিম তিনি গেছে, যেহেতু ইব্রাহিম চাচার বাড়িতে মেহমান এসছে তাই জন্য মেহমানদারি করছে মোহাম্মদ সেলিমকে। তো উনি বেরাক ওবিসি নিয়ে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে যে দ্বিচারিতা আমাদের রাজ্য সরকারের, তো এই বিষয় নিয়ে কোশ্চেন করবো, দেখা যাক কি উত্তর দেয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বে পরিচালিত এই রাজ্য সরকার যে প্রথম থেকেই সংখ্যালঘু মুসলমানদের ব্যাপারে 2 নম্বরই করেছে। মুখে বলেছে এক, আর পেছনে ছুরিকার চালিয়েছে। বিজেপি সরাসরি কেন্দ্রীয় সরকার ওয়াকফের সমস্ত সম্পত্তিকে লোপাট করতে চায়। ওরা পাবলিক সেক্টর, কৃষি, কল কারখানা, বন্দর, বিমান সবই তুলে দিচ্ছে আদানি আম্বানিদের হাতে। ওয়াকফের সম্পত্তি করবে। কিন্তু মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে তৃণমূলের নেতাদের বললেন যে এখানে আমি আছি, আমার উপর ভরসা রাখুন, কেউ কোনো মিছিল মিটিং করবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে চুপিসারে জেলা ম্যাজিস্ট্রেটদেরকে বলেছেন এবং তারা সব এগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে। এ তো বেশি জানাজানি হয়ে গেল। নাহলে তো যেটা ওয়াকফ, ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ এ ওয়াকফ, আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি কেউ হাত দিতে পারে না, এমনকি মতুয়ালিও বেঁচে দিতে পারে না। সেখানে রাজ্য সরকার কি করে জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে হাত করেছে এবং ওয়াকফ বোর্ড কত অপদার্থ লোকেরা জুটেছে। তারা দুর্নীতি করতে ওস্তাদ, কিন্তু ওয়াকফের সম্পত্তি বাঁচাতে তাদের কোনো ব্যস্ততা নেই। আর এখন যারা মুসলমানদের বলেছিল যে মমতা হচ্ছেন মাসিয়া, এখন তাদের জবাবদিহি করতে হবে এই ধোঁকাবাজির বিরুদ্ধে। তারা কি বলছে সেটা আমি দেখব। ওবিসি আপনারা জানেন যে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট করেছিল, রঙ্গনাথ মিশ্র মানে আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। যখন আমরা মনমোহন সিংকে সরকারকে সমর্থন করেছিলাম, তখন সংখ্যালঘু মুসলমান যাতে তাদের অধিকার পায়, সমান অধিকার পায়, তার ডেভেলপমেন্টে যাতে অংশীদার হতে পারে, সেই জন্যই তো সাচার কমিটি আর রঙ্গনাথ মিশ্র কমিশন করা হয়েছিল।
রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট বলেছিল যে 15% রিজার্ভেশন সংখ্যালঘুদের জন্য করতে হবে, 10% পিছিয়ে পড়া মুসলমানদের, কারণ ধর্মের নামে করা যাবে না, পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং তার সঙ্গে যারা মুসলমান নয় অথচ পিছিয়ে পড়া সেই অন্য অংশকেও 5% দিতে হবে। আমরা এখানে 17%, 10% পিছিয়ে পড়া মুসলমানদের জন্য ওবিসি এ, আর 7% হচ্ছে অন্যান্য যারা পিছিয়ে পড়া আছে, তার মধ্যে কিছু মুসলমানও ছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসে প্রথম থেকে এটাকে নষ্ট করলেন। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট একমাত্র বামফ্রন্ট সরকার লাগু করেছিল, সেটাকে ওরা বাতিল সরাসরি করলেন না। মোদি, আদানি, আম্বানির জন্য যেমন কাজ করছে, তেমনি আদবানি, বাজপেয়ীর সময় থেকে বলা হয়েছিল তারা এই রিজার্ভেশনের বিরুদ্ধে, তারা তপশিলি জাতি, উপজাতি তাদের রিজার্ভেশনের বিরুদ্ধে, সংখ্যালঘুদের রিজার্ভেশনের বিরুদ্ধে বটেই, ওবিসি রিজার্ভেশনের বিরুদ্ধে। আমরা মন্ডল কমিশনের সময় দেখেছিলাম আরএসএস কি করেছিল। তাহলে আরএসএস আজ কি যা চাইছে সেটা মমতা ব্যানার্জি তাই করে দেখালেন। ওবিসি এর এখন দেখবে যত বেরোচ্ছে, পুরসভা হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, কোনো চাকরিতে আর ওবিসি এতে পিছিয়ে পড়া মুসলমানের নাম নেই। যারা নস্য শেখ, যারা শেরশাবাদিয়া, যারা আরও অন্যান্য অংশের আছে, একটা দীর্ঘ তালিকা আছে। আমাদের রাজ্যের প্রায় 90% বেশি হচ্ছে যারা পিছিয়ে পড়া মুসলমান, কিন্তু তাদের স্বার্থে মমতা ব্যানার্জি একেবারে পেছন থেকে ছুরি মারলেন, এবং ওবিসি করার পরে কোনো তৃণমূলের মুসলমান নেতা, বিশেষত ব্যাকওয়ার্ড সেকশনের মুসলমান নেতার কোনো অধিকার নেই আর তৃণমূলের মঞ্চে উঠে কোনো কথা বলা। আমি যতবার এখানে আসি, ফুরফুরায় আসি বা জাঙ্গিপাড়ায় আসি, তখন আমাদের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করি। আজকে জাঙ্গিপাড়ায় আমাদের ক্ষেত মজুদের সমাবেশ আছে, আজকে হুগলিতে আমাদের বাংলা ভাষার যাত্রা চলছে, চন্দননগর থেকে উদ্যোগবাটি পর্যন্ত আমি সেখানে পদযাত্রা অংশগ্রহণ করেছিলাম। তারপরে জাঙ্গিপাড়া জনসভার প্রাককালে ইব্রাহিম সিদ্দিকী সাহেব যাবেন, জলসায় বেরিয়ে যাবেন, শুনে আমি যাওয়ার সময় একটু দেখা করে নিলাম, ওনার সঙ্গে আলাপ আলোচনা হলো দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি, এবং এই যে ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম করে আসলে 26-এর নির্বাচনের আগে একটা হিন্দু মুসলমানের ভাবাবেগ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে ওনার তো মুরব্বী মানুষ, তার অভিজ্ঞতা আছে, তার সঙ্গে কিছু আলাপচারিতা হলো, কিছু মত বিনিময় হলো। মোহাম্মদ সেলিম সাহেব এসেছিলেন। আজকে রাজ্যের পরিস্থিতি নিয়ে অনেক বিষয় আলোচনা হয়েছে, যে দেশের মধ্যে কি অরাজকতা, কি খুন খারাপি, কি লুট দারাজ সব কিছু হচ্ছে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াকফ টাকা নিয়েও আলোচনা হলো। ওয়াকফ টাকা নিয়ে আজকে এই রাজ্য সরকার মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে, মুসলমানদের ধোঁকা মারা হয়েছে, কি বুঝলেন, মুসলমানদের কলিজার মধ্যে হাত দিয়েছে এই রাজ্য সরকার। আজকে এই যে ওয়াকফ সম্পদ, এটা 1 নম্বর খতিয়ানে ফেলে দেওয়া হয়েছে। অতএব এই সম্পদটা মুসলমানরা থাকছে না, এই সম্পদটা হয়ে গেল কি আপনার খাস হয়ে গেল, কি বুঝলেন। এই সম্পদ দেখভাল করবে ডিএম সাহেব, দেখভাল করবে। তাহলে আজকে এ সম্পদ আর মুসলমানদের নয়, হাতছাড়া হয়ে গেল। কবরস্থানে কবর দিতে গেলে কি বুঝলেন, সরকারকে জিজ্ঞেস করে কবর দিতে হবে। তারা কবর দিতে পারে, নাও পারে, তেড়িয়ে দিতে পারে আপনাকে। ওই কবরস্থানে বিল্ডিং করতে পারে, ওই কবরস্থানে বুকের অবধি গাড়ি চালাতে পারে, রাস্তা করে দিতে পারে, কি বুঝলেন। মরা শাসনে পোড়াতে গেলে সরকারের অর্ডার নিয়ে পোড়াতে হবে। আজকে আমাদের এত বড় ভয়ঙ্কর ক্ষতি এই সরকার করেছে। এই সরকার করলো কি আন্দোলন করতে দিলে না, মুসলমানদেরকে আন্দোলন বন্ধ করে দিলে। আজকে যদি এই পশ্চিম বাংলার মানুষ আন্দোলন করত, তাহলে আজকে এই ক্ষতিটা মুসলমানদের হতো না। এই ক্ষতিটা একমাত্র রাজ্য সরকার মুসলমানদেরকে ধোঁকা মেরে আন্দোলনটা বন্ধ করে দিলে। কি বললে, আমি আছি, চিন্তা করতে হবে না, আমি বেঁচে থাকতে ওয়াকফ করতে দেবো না, ইয়ার এক ধোঁকা। আমার কি বললে, আন্দোলন বন্ধ করো। যদি আন্দোলন করতে হয় তোমরা দিল্লি যে আন্দোলন করো, তোমরা আন্দোলন করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এ কথা বলেছে। তাহলে আপনি আন্দোলনটা বন্ধ করে মুসলমানদের বুকে লাথি মেরেছেন, মুসলমানদের বুকে লাথি মেরে ধোঁকা মেরে এত ভয়ঙ্কর ক্ষতি এই রাজ্য সরকার করেছে।
আজ এই রাজ্য সরকার যদি মুসলমান ওয়াকফ সম্পত্তি দুশ্মন হয়, তাহলে এই মমতা ব্যানার্জি আজ সমস্ত মুসলমানদের দুশ্মন। তো guys, ইব্রাহিম চাচার বাড়িতে সেলিম এসেও ফেসে গেছে, যেহেতু আমাদের কাছে মানে পড়ে গেছে, তো সেই জন্য কিন্তু মানে এমন জায়গা আমরা ধরে ফেলেছি, ভেবেছে তো মিডিয়া ফিডিয়া নেই, আমরা নর্মাল ভাবে ছিলাম, আর যেই বেরিয়েছে আর আমরা গবাদ করে ধরে বলছি বাইট দিতে হবে, ঠিক আছে। তো এসে ফেসে গেছে, তো কি কি বললো না বললো তোমাদেরকে সব কিছু শোনালাম। তো কেমন হয়েছে ভিডিওটা, কেমন লেগেছে, আর যে কথাগুলো বলেছে ঠিক কিনা অবশ্যই কমেন্টে জানাও। তো চলো আজকে ভিডিও অবধি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, আর এরকম নতুন নতুন ভিডিও আরও দিতে থাকবো। তো চলো টাটা।